আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাই। কালকে ওকে, একটু অপেক্ষা করো। হ্যাঁ, সাউন্ড এখন ঠিক হয়ে যাবে। ওকে, একটু অপেক্ষা করো। হ্যাঁ, সাউন্ড এখন ঠিক হয়ে যাবে। ওকে, একটু অপেক্ষা করো। হ্যাঁ, সাউন্ড এখন ঠিক হয়ে যাবে। ওকে, একটু অপেক্ষা করো। হ্যাঁ, সাউন্ড এখন ঠিক হয়ে যাবে। ওকে, একটু অপেক্ষা করো। হ্যাঁ, সাউন্ড এখন ঠিক হয়ে যাবে। ওকে, একটু অপেক্ষা করো। হ্যাঁ, সাউন্ড এখন ঠিক হয়ে যাবে। ওকে, একটু অপেক্ষা করো। হ্যাঁ, সাউন্ড এখন ঠিক হয়ে যাবে। ওকে, একটু অপেক্ষা করো। আচ্ছা, সবাই একটু আমাকে জানাও দেখি ভাইয়া এখন ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সবাই একটু আমাকে জানাও দেখি ভাইয়া এখন। ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাউন্ড অফ ছিল, ওইটার আসলে চার্জ শেষ হয়ে গেছিল। তো সবাই একটু বলো যে ভাইয়া এখন ঠিকঠাক আছে কিনা। আমি মাইক্রোফোনটা চেঞ্জ করছি। ওকে, সো এখন ঠিকঠাক আছে। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, ঠিক আছে। কি অবস্থা তোমাদের বলো তো দেখি, কেমন আছো সবাই? আচ্ছা, ওকে। তো চলো আমরা আর বেশি সময় নিব না। আমরা আমাদের কাঙ্ক্ষিত লেকচারে চলে যাব। আমরা শুরু করছিলাম হচ্ছে পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায়টা। ভেক্টর অধ্যায়টা তুলনামূলক একটু বড় হয়, আমরা দুইটা পর্বে ক্লাস নিব বলছিলাম। সো আমরা কিন্তু একটা পর্ব অলরেডি ক্লাস করছি, আজকে হচ্ছে ভেক্টর ইনশাল্লাহ শেষ করব। ওকে, আচ্ছা। সো চলো আমরা তাহলে আমাদের কাঙ্ক্ষিত লেকচারে চলে যাব। সো সর্বপ্রথম আমাদের যে টপিকটা আছে এইটা টপিকই হচ্ছে ভেক্টরদের সব থেকে আহ, গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে আমাদের দুটি ভেক্টর কখন পরস্পর লম্ব হয়, দুটি ভেক্টর কখন পরস্পর সমান্তরাল হয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে একবার হলেও এই টপিক থেকে প্রশ্ন আসছে। সো অনেক সহজ, আমরা সবাই পারি কম বেশি। সো দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি ভাই? দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ডট গুণফলের মান। কি গুণফলের মান? ডট গুণফলের মান শূন্য হবে, অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু শূন্য। এটা কি শর্ত? দুইটা ভেক্টর আমাদের পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? ডট গুণফল শূন্য হবে। দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি ভাইয়া? যে আমাদের ডট গুণফলটা শূন্য হবে। এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষার প্রশ্ন যদি তোমাকে বলে যে ভাই এরা পরস্পর লম্ব, তাহলে ডট গুণফল ইকুয়াল টু শূন্য ধরে তোমাকে ক্যালকুলেশন করে যে কোনো একটা মান মিসিং থাকবে ওই মানটা বের করতে হবে। ওকে, এটা আমরা সবাই পারি। সো দেখো আমরা একটা প্রশ্ন প্র্যাকটিস করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো, এ এর মান কত হলে এ ভেক্টর ইকুয়াল টু 4i প্লাস 3j মাইনাস 4k এবং বি ভেক্টর ইকুয়াল টু এ আই মাইনাস 8j মাইনাস 3k দিক রাশি দুটি পরস্পর লম্ব হবে। তাহলে পরস্পর লম্ব হওয়ার ক্ষেত্রে দুইটা ভেক্টরের মধ্যবর্তী আমরা কি শিখছিলাম যে ভাই এ ডট বি ইকুয়াল টু শূন্য হবে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী আমাদের ডট গুণফল মান যদি শূন্য হয়, তাহলে আমরা কি বলবো যে ভাই এই দুইটা পরস্পর লম্ব। তাহলে দেখো, ডট গুণফলের সময় আমি খেয়াল করতে বলছিলাম, এখানে একটা জিনিস খেয়াল রাখবা। ডট গুণফলের সময় তোমাকে অবস্থান ভেক্টর খেয়াল রাখতে হবে। অবস্থান ভেক্টর অর্থাৎ আই এর সাথে আই এর গুণন, জে এর সাথে জে এর গুণন, কে এর সাথে কে এর গুণন। ঠিক আছে, মাঝে মাঝে এই যে এখানে আই নাও থাকতে পারে। তো তোমাকে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে খুঁজে বের করতে হবে। তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি ভাইয়া? ডট গুণফল করার সময় চিহ্ন। ডট গুণফল করার সময় চিহ্ন। তাহলে দেখো, আমরা আই এর সাথে আই যদি গুণ করে দিই, তার মানে 4a পাচ্ছি আমরা। তারপরে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 3 আসছে 24, আবার মাইনাস মাইনাসে প্লাস, আমাদের কত আসতেছে ভাইয়া? যে 3 4 12,
ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা 4a মাইনাস আমরা হচ্ছে যদি করে দিই তাহলে মাইনাস কত 12 কে 12 2 24, তাহলে 12 থাকতেছে ইকুয়াল টু 0। তাহলে 4 কমন নাও, তাহলে আমরা a 3 4 12, তাহলে আমরা পাচ্ছি a ইকুয়াল টু 3। সো এইটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের খ নাম্বারটা। ওকে, সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছে কিনা একটু বলেন দেখি ভাইয়া, সবাই বুঝতে পারছে কিনা? সবাই বুঝতে পারছে কিনা একটু বলেন। এই তো আয়েশা সিদ্দিকী অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া বি নাম্বারটা হবে। সো ওকে, ধন্যবাদ। সো দেখো এখান থেকে জাস্ট তোমাকে যে কোনো কিছুর একটা মান মিসিং থাকবে, অর্থাৎ আমাদের হচ্ছে দেখো এখানে এ মিসিং ছিল, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এর মান বের করতে বলবে। তার মানে দেখো দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে কখন, যখন আমাদের ডট গুণফলের মান 0 হবে। দুইটা ভেক্টরের মান পরস্পর লম্ব হবে কখন, যখন আমাদের ডট গুণফলের মান 0 হবে। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে। ওকে, সবাই একটু উত্তর করার ট্রাই করবেন। কিরে বাবলা, কি অবস্থা? উত্তর আসতেছে না কেন? রকি, বাবলা, তারপরে আর কে কে আসো ক্লাসে? উত্তর পাইছে শুধু আয়শার হচ্ছে আর মাহিনের। সবাই উত্তর করবা। ওকে, তারপরে জয় আসো ক্লাসে, তৃষা আসো। তৃষার কমেন্ট আমি খুবই কম দেখতে পাই। তৃষা, তুমি কমেন্ট করো না কেন ভাইয়া? ওকে, তো চলো নেক্সটে যাবো। নেক্সটে দেখো আমাদের দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল কখন হবে। দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত দুইটা আছে, দুই ভাবে তুমি করতে পারবা। এক নাম্বারটা দেখো যে ভাই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান, দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে দুইটা ভেক্টরের পরস্পর সমান্তরাল। বাট এই নিয়মটা দিয়ে আমরা করব না, কারণ ক্রস গুণফল করতে গেলে আমাদেরকে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করতে হয়। নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করতে গেলে আমাদের কি হয়, টাইম বেশি লাগে। সো নির্ণায়ক নির্ণায়ক পদ্ধতি, সো আমরা এই নিয়মটা করব না। আমরা সবসময় অ্যাপ্লাই করব 2 নাম্বার নিয়মটা, সবসময় অ্যাপ্লাই করব 2 নাম্বার নিয়মটা। ঠিক আছে, সেটা দেখো যে দুইটি ভেক্টর অর্থাৎ axi প্লাস ayj প্লাস azk এবং bxi প্লাস byj প্লাস bzk, অর্থাৎ দুইটা ভেক্টর তোমাকে দেওয়া আছে। এই দুইটা ভেক্টরের সমান্তরাল হওয়ার শর্ত কি, সহগ দ্বয়ের অনুপাত সমান হবে। কি ভাইয়া? যে সহগ দ্বয়ের অনুপাত সমান, সহগ দ্বয়ের অনুপাত সমান, সহগ দ্বয়ের অনুপাত সমান, সহগ দ্বয়ের অনুপাত সমান। তার মানে আমাদের দেখো ax ডিভাইডেড বাই bx, ay ডিভাইডেড বাই by, আবার az ডিভাইডেড বাই bz। সো সব সময় আমরা এই নিয়মটা দিয়েই করার চেষ্টা করব যে ভাইয়া দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল, আমরা ক্রস গুণফল দ্বারা করব না। ঠিক আছে, ক্রস গুণফল দ্বারা করব না। ওকে, সে আমরা করব হচ্ছে সহগ দ্বয়ের অনুপাত সমান। সো এইখানে একটা শর্টকাট আছে, একটু নোট দেখো, খেয়াল করো যে ভাইয়া যদি তুমি দেখো যে দুইটা ভেক্টরের ax ইকুয়াল টু ay ইকুয়াল টু az, আবার bx ইকুয়াল টু by ইকুয়াল টু bz, তাহলে নির্ণায়কের মান ডিরেক্ট মুখস্থ 0 বসাই দিতে পারবা। ধরো আমার a ভেক্টরের মান দেওয়া আছে যে ভাই আমাদের হচ্ছে i প্লাস j প্লাস k, আবার b ভেক্টরের মান দেওয়া আছে 2i প্লাস 2j প্লাস 2k। তাহলে দেখো ax ay az, bx by bz সবগুলাই সমান। তার মানে দেখো আলটিমেটলি আমরা তাহলে এটার ক্রস গুণফল a ক্রস b ইকুয়াল টু 0 ডিরেক্ট মুখস্থ বসাইতে পারবো। এটা একটু খেয়াল রাখবে। নির্ণায়কের কোনো তো শর্টকাট হয় না। নির্ণায়কের মান নির্ণয় করার জন্য আমরা বেশ কিছু শর্টকাট শিখছিলাম ম্যাথের ক্ষেত্রে, ওগুলো আবার ফিজিক্সে কাজে আসবে না। ঠিক আছে, যেগুলো আমরা ডিরেক্ট মুখস্থ অ্যান্সার বসাইছিলাম যে ভাইয়া পাওয়ার কত 3 হলে আমাদের a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ হয়, এরকম আমরা 6-7টা একদম শর্টকাট শিখছিলাম। সেটা আমাদের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে, ফিজিক্সে কাজে লাগবে না। ওকে, আচ্ছা তারপরে আসি আমরা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মিম। ওকে, সো চলো আমরা এখন এখান থেকে প্র্যাকটিস করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্টে আসছিল যে ভাই এম এর মান কত হলে a ইকুয়াল টু i মাইনাস 3j প্লাস 5k এবং b ইকুয়াল টু mi প্লাস 6j মাইনাস 10k ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। কি হবে ভাইয়া? সমান্তরাল। তো সমান্তরালের দুইটা কনসেপ্ট আছে যে ভাই এটার ক্রস গুণফল ইকুয়াল টু 0, বাট এটা দিয়ে করবো না, সময় বেশি লাগবে। আমরা করবো সহগ দ্বয়ের অনুপাত সময়টা। সহগ দ্বয়ের অনুপাত, তার মানে দেখো 1 ডিভাইডেড বাই m, চিহ্ন খেয়াল রাখতে হবে এখানে কিন্তু -3 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু আমরা 5 ডিভাইডেড বাই -10। এখন দেখো তোমার m এর মান দরকার, তুমি এই দুইটার সাথেও কল্পনা করতে পারো অথবা এই দুইটার সাথেও কল্পনা করতে পারো, তোমার ইচ্ছা। সো আমরা যেহেতু দুইটা কাছাকাছি আছে এই দুইটাই ধরে নেই। তাহলে -3m ইকুয়াল টু 6, তার মানে m ইকুয়াল টু -2। সো এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো -2 কোথায় আছে? ফ্যান্টাস্টিক ভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পারছি রে? এই তো সবাই অ্যান্সার করে ফেলছো। মিম, তারপরে হচ্ছে রাতুল, জয়, তৃষা, মাহিন, এই তো সবাই অ্যান্সার করবে। হ্যাঁ, এই তো সবাই এই প্রশ্নে সবাই উত্তর করে ফেলছো, ধন্যবাদ সবাইকে। তো সবাই উত্তর করবে, তাহলে কি ক্লাসের মধ্যে মনোযোগী থাকার হচ্ছে মনোযোগ ধরে। দেখো অনলাইন অফলাইন হলে তো তুমি যদি ঘুমাও তাহলে আমি তোমারে বলতে পারতাম যে ভাই ঘুমাচ্ছ কেন, ঘুমায়ও না।
তারপরে তুমি যদি মনোযোগ না দাও, আমি তোমাদের দেখলে বুঝতে পারবো তুমি মনোযোগ দিচ্ছ না। বাট অনলাইনে কি হয়, অনলাইনে তোমাদেরকে দেখা যায় না, ঠিক আছে? এই জন্য একটু নিজ দায়িত্বে মনোযোগ দিয়ে ক্লাস করতে হয়। আর মনোযোগ ধরে রাখার জন্য তুমি বেশ কিছু টেকনিক ফলো করতে পারো। তুমি কমেন্ট করতে পারো, তুমি বুঝছো কিনা এগুলো লিখতে পারো কমেন্টে। তাহলে কি তোমার আলটিমেটলি মনোযোগটা বাহিরে যাবে না। আর যখন তুমি এমনি রাইখা ক্লাস করতেছো টেবিলের মধ্যে, তাহলে কিন্তু হবে না। দেখবে যে কিছুক্ষণ পর মনোযোগ অন্য জায়গায় চলে যেতে পারে। তারপরে মনে করো দেখা গেছে যে ঘুমাই যাইতে পারো। সো কি করবা, একটু হচ্ছে অ্যাটেনশন রাখার ট্রাই করবা। সো কমেন্ট গুলো করে কমেন্ট পড়বা, কমেন্ট দেখবা। তুমি একটা কমেন্ট লিখলা, ভুল হয়েছে কিনা, ভুল হলে তো আমি তোমাকে বলবো এই এটার ভুল হয়েছে। সো তখন তোমার মনোযোগটা ক্লাসের মধ্যেই থাকবে, ক্লাসের বাইরে যাবে না। এমনিতেই অনলাইনে একটু মনোযোগ ধরে রাখাটা একটু টাফ। সো এই পদ্ধতিগুলো ফলো করলে তোমার অনলাইনে ক্লাসে মনোযোগটা ধরে থাকবে। ওকে, আচ্ছা। তো চলো আমরা নেক্সটে চলে যাব। আমরা কি করব ভাইয়া, নেক্সটে চলে যাব। ওয়ালাইকুম আসসালাম রনক। তো চলো দেখো, নেক্সটে আমাদের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। সো আমাদের বেশ কিছু সূত্র মনে রাখতে হবে ভাইয়া এখান থেকে। যেমন আমাকে যদি বলে যে ভাইয়া এ ও বি সামুদ্রিকের বাহু হলে ক্ষেত্রফল হবে, দেখো বাহু হলে একরকম সূত্র, কর্ণ হলে একরকম সূত্র। এ ও বি সামুদ্রিকের যদি বাহু হয় তাহলে আমাদের সূত্রটা কি, এ ক্রস বি মড। অর্থাৎ আমাকে ক্রস গুণফল করতে হবে, আবার ওইটার মান বের করতে হবে। তারপরে দেখো এ ও বি সামুদ্রিকের যদি কর্ণ বা রম্বসের কর্ণ হয়, তার মানে কি কর্ণর বেলায় কিন্তু আমাদের হাফ এ ক্রস বি মড হবে। আবার ত্রিভুজের যদি বাহু হয়, এ ও বি ত্রিভুজের বাহু হলে আমাদের হাফ এ বি। তার মানে দেখেন শুধুমাত্র সামুদ্রিকের বেলায় এ ক্রস বি মড, আবার সামুদ্রিকের যদি কর্ণ বলে, সামুদ্রিকের বাহু হলে একরকম সূত্র, সামুদ্রিকের কর্ণ বা রম্বসের কর্ণ হলে একরকম সূত্র। আবার ত্রিভুজের বাহু হলে হাফ এ ক্রস বি। সো কোথাকার সূত্র কোনটা, এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। শুধুমাত্র সামুদ্রিকের বাহুর ক্ষেত্রেই এ ক্রস বি, আর বাকি সব ক্ষেত্রে হাফ এ ক্রস বি। অর্থাৎ সামুদ্রিকের কর্ণ বা রম্বসের কর্ণ অথবা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ ক্রস বি। এখানে এই সূত্রগুলো একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। সো আমরা যদি পরবর্তীতে যাই, দেখো একটা প্রশ্ন সমাধান করলে বিষয়টা ক্লিয়ার হবে। সো এখানে কি বলছে দেখো, এটা প্রশ্ন সবাইকে মুখস্থ অ্যান্সার বসাইতে হবে। যদি না পারো তাহলে খবর আছে, কিন্তু একটু আগেই শিখেছি। দেখো তো এটার উত্তর কত হবে, দেখো 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 এটার উত্তর কত হবে। দেখো যদি আমাদের এ আই প্লাস জে প্লাস কে এবং বি ইকুয়াল টু 2i প্লাস 2j প্লাস 2k, এ ক্রস বি। দেখো হাজী মোহাম্মদ জানিস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল। সবাই একটু উত্তর করার ট্রাই করো দেখি, সবাই একটু উত্তর করার ট্রাই করেন। এই উত্তরটা করতে 1 সেকেন্ড লাগবে, খালি প্রশ্নটা পড়তেই, প্রশ্নটা পড়বা আর অ্যান্সার করে ফেলবা। দেখো আমাদের একটা শর্টকাট শিখছিলাম ভাইয়া, যে এ এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু এ জেড, আবার bx ইকুয়াল টু by ইকুয়াল টু bz যদি সমান হয় তাহলে কিচ্ছু দেখার দরকার নাই, অ্যান্সার ফ্যান্টাস্টিক ভাবে লাড্ডু শোনা। ওকে, এই তো সবাই পেরে গেছো যে ভাইয়া 0 0 0 0। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। দেখো কি বলছে যে ভাই একটি সামুদ্রিকের কর্ণ, তাহলে সামুদ্রিকের কর্ণ না বাহু, এটার উপরেই কিন্তু সূত্র ডিপেন্ড করবে। সো সামুদ্রিকের কর্ণ যথাক্রমে এই ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সামুদ্রিকের ক্ষেত্রফল কত। ভাই কর্ণ হলে আমরা কি জানি যে হাফ এ ক্রস বি হয়। সো এ ক্রস বি এর মানটা আগে বের করে নিই। তো চলো আমরা এ ক্রস বি বের করে নিই আগে। সো এখানে আমরা আই জে কে, তারপরে আমরা 3 মাইনাস 1 2, আবার হচ্ছে 1 মাইনাস 2 4, এটাকে সমাধান করলেই হয়ে যাবে। তো দেখো যখন আমরা আই কে নিব তখন আমরা কি করব ভাইয়া, আই কে নিলে আই এর সারি কলাম বাদ, তার মানে -4 -4, ঠিক আছে। আবার আসো মাইনাস জে কে নাও, সারি কলাম বাদ, 3 4 12 মাইনাস আমাদের 2 অক্ষের 2, আবার প্লাস কে কে নাও, কে কে নিলে কত আসতেছে ভাইয়া, যে -3 দুগুণ 6 -7 প্লাস 1। সো এটাকে কত আসতেছে, এটা তো পুরোটাই ভিনিশ হয়ে যাচ্ছে। আবার হচ্ছে আমাদের এখানে আসতেছে 10, তার মানে -10 জে, আবার এখানে আসতেছে কত -5k। সো এখন এটা যদি মান বের করতে চাই আমরা, তাহলে মান আমরা কেমনে বের করব, যে ভাই এটার জাস্ট খালি বর্গ করে দিব, যে √10 এর উপরে স্কোয়ার। এখানে মাইনাস না নিলেও হবে, কারণ স্কোয়ার কে করলে মাইনাসই প্লাস হয়ে যাবে, আর এখানে 5 স্কোয়ার। তাহলে দেখো আমাদের কত আসতেছে ভাইয়া, যে 125, √125। তাহলে দেখো আমরা এখানে বসাই দাও ভাইয়া হাফ ইন্টু √125। তাহলে 125কে যদি আমরা করি তাহলে কত আসবে বলো তো দেখি। 125কে রুট করলে, সবাই একটু উত্তর দাও, এখন উত্তর দাও কোনটা পয়েন্টে আনো, সবাই ক্যালকুলেশনটা একটু হাতে ক্যালকুলেশন করে দাও,
সবাই একটু হাতে ক্যালকুলেশন করো দেখি ভাইয়ারা, সবাই একটু হাতে ক্যালকুলেশনটা করে আমাকে উত্তরটা এনে দাও। দ্রুত 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 সবাই একটু ট্রাই করো। এ নাম্বার বলতেছো। হ্যাঁ ঠিক আছে, এ নাম্বার। সো 5.59, এটা কি বুঝাই দিতে হবে রে? এটা তো সিম্পল, জাস্ট এইখান থেকে মানটা বের করে নিবা। ওকে, আচ্ছা আচ্ছা, চলো তাহলে আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে দেখো আমাদের কি বলছে ভাই, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু। সো বাহু বললে কি হবে ভাই? বাহু বললে আমাদের ডিরেক্ট জাস্ট খালি এ ক্রস বি। সো এইটার একই জিনিস, জাস্ট খালি হাফ থাকবে না, এটা তোমাদের এইচ ডাব্লিউ। ঠিক আছে, নিজে নিজে করবা। যদি আমি তোমাদেরকে এখানে দেখো ক্ষেত্রফল কত হবে, দেখো ক্ষেত্রফল ডিরেক্ট আমাদের আলটিমেটলি মানটা না, ডিরেক্ট ওই ভেক্টর রাশিটাই রাখছে, এ ক্রস বি, ওইটা রাখলেই চলবে তোমাদের। ওকে, সো এখানে আলটিমেটলি আমরা যদি অ্যান্সারটা করি তাহলে দেখবা যে আমাদের হচ্ছে সি নাম্বারটা আসবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, সবাই করবা, একই সেম টাইপের ম্যাথ। সো চলো নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে, এটা মেইনলি হচ্ছে সামান্তরিকের সূত্র, এইটা থেকে ম্যাথ আসবে। এটা থেকে কি আসে ভাইয়া? ম্যাথ আসে। সো এটা হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র, সামান্তরিকের সূত্র। ভেক্টর যোজন বিধি শিখছিলাম কয়টা? 5টা। তৃষা বহু সময় উপাসনায় যোগ দেয়। ঠিক আছে, সো আমাদের যোজন বিধির মধ্যে কিন্তু সামান্তরিক সূত্রও একটা আছে। সো সামান্তরিক সূত্র নিয়ে এখন ইন ডিটেইলস আমরা কথাবার্তা বলবো। এটা সবাই জানো, এটা সবাই অনেক সহজ, তবু আমি সুন্দরভাবে দেখো তোমাদেরকে একটু রিমাইন্ডার করে দিই। দেখো সামান্তরিকের সূত্র, সো আমরা সামান্তরিকের যদি এই সাইডটা বাদ দিই, দেখো আমরা এইখানে ধরো এখানে একটা, এখানে আমরা এই সাইডটা বাদ দিব, এই সাইডটা বাদ দিব। ঠিক আছে, এই সাইডটা বাদ দিয়ে জাস্ট এক সাইড নিয়ে কাজ করবো। দেখো ধরো আমরা এটাকে পি ভেক্টর বললাম, এটাকে ভাইয়া কিউ ভেক্টর ধরলাম। ঠিক আছে, এই দুটো ভেক্টরের লব্ধি কি ভাইয়া? লব্ধি হচ্ছে আর ভেক্টর। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব, এবং একটা লব্ধি এবং একটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব। সো থিটাটা আবার দুই রকম থিটা হয়, এক্স অক্ষ, যেহেতু এটা এক্স অক্ষ আর উপরে কি আছে? উপরে তো ওয়াই অক্ষ আছে, তাহলে এটা থিটা অফ এক্স, আবার এতটুকু অংশকে আমরা থিটা অফ ওয়াই। তাহলে কোণ কয়টা পাইলাম আমরা? কোণ হচ্ছে 3টা। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আলফা বলা হয়, এবং আমাদের আর এবং পি এর মধ্যবর্তী কোণকে থিটা অফ এক্স, থিটা অফ এক্স বলা হবে, অর্থাৎ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে। আবার যদি আমরা বলি যে ভাই থিটা অফ ওয়াই, তাহলে আর এবং কিউ এর মধ্যে আমাদের মধ্যবর্তী কোণকে থিটা অফ ওয়াই বলতে পারবো। সেই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে দেখো এটা লব্ধি নির্ণয়ের সূত্র কি ভাইয়া? লব্ধি নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি যে ভাইয়া √ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। তারপরে লব্ধি কখন সর্বোচ্চ হয়? যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, অর্থাৎ একই দিকে থাকে, তখন আমরা আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ জানি। আবার আর মিনিমাম কখন হয়? যখন আমরা 180 ডিগ্রি হয় আমাদের কি, বা বিপরীত দিকে হয় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তখন আমরা পি অ্যাপ্রক্সিমেটলি কিউ জানি। এই চিহ্নটার নাম কি ভাইয়া? অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ বড় যেটা, বড় থেকে ছোটটা বাদ দিতে হবে। আবার দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা ডিরেক্ট বসাইতে পারবো যে ভাই আর ইকুয়াল টু √পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আবার দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে একটা শর্ত আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এটা কি ভাইয়া? আর ম্যাক্সিমাম স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার ইকুয়াল টু 2r স্কয়ার। তোমাকে যদি সর্বোচ্চ লব্ধির মান এবং সর্বনিম্ন লব্ধির মান বলা থাকে, এবং ওইটার মধ্যে যদি আর বের করতে বলে, তাহলে আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। আবার লব্ধির রেঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লব্ধি নিচের কোনটি লব্ধি সম্ভব বা নিচের কোনটি লব্ধি সম্ভব নয়, এই টাইপের প্রশ্ন আসে। লব্ধির রেঞ্জটা কি ভাইয়া? যে আমাদের মিনিমামের থেকে বড় অথবা সমান হবে, বাট ম্যাক্সিমামের থেকে সমান অথবা ছোট হবে। ম্যাক্সিমামের থেকে কখনো বড় হইতে পারবে না, বাট মিনিমামের থেকে সমান বা বড় হইতে পারবে। সো লব্ধির রেঞ্জ থেকে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি 2-3 বার কি আসছিল, প্রশ্ন আসছিল, অলরেডি 2-3 বার প্রশ্ন আসছিল। ওকে, তো চলেন আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে কি বলছে, যে ভাইয়া আমাদের লব্ধি নির্ণয়ের বেশ কিছু শর্টকাট আছে। লব্ধির বেশ কিছু শর্টকাট আছে, যেমন আমাদের যদি বলা থাকে যে ভাইয়া পি ইকুয়াল টু কিউ, অর্থাৎ দুইটা ভেক্টরের মান পরস্পর সমান, এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে আমাদের কত ভাইয়া? 120 ডিগ্রি, তাহলে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, অর্থাৎ লব্ধি হবে ওই ভেক্টর দ্বয়ের মানের সমান। আবার দেখো পি ইকুয়াল টু কিউ, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি সমান হয়, এবং আলফা দুইটা ভেক্টরের মান যদি সমান, এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা আর অর্থাৎ লব্ধি ইকুয়াল টু √2p অথবা √2q লিখতে পারবো, কারণ আমাদের পি আর কি একই জিনিস, একটা লিখলেই হয়। আবার দুইটা ভেক্টরের মান সমান এবং থিটা ইকুয়াল টু α/2 হলে আমাদের
আর ইকুয়াল টু 2p cos আলফা বাই 2। এটা বিশেষ করে জাহাঙ্গীরনগরের জন্য একটু গুরুত্বপূর্ণ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে না। আবার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে লব্ধি শূন্য হয়ে যাবে, কারণ আমরা দুইটা আবার যদি সমান হয় তাহলে আমরা কি জানি যে ভাই p অ্যাপ্রক্সিমেটলি q, তার মানে যেহেতু আলটিমেটলি p মাইনাস q, দুইটাই আবার p ইকুয়াল টু p লিখতে পারবো কারণ সমান দুইটাই, তার মানে আমরা p মাইনাস p ইকুয়াল টু শূন্য বলতে পারবো। ওকে, সো এই শর্টকাট গুলো সবার ক্লিয়ার? শর্টকাট গুলো সবাই ক্লিয়ার? বলো তো দেখি ভাইয়া শর্টকাট গুলো ক্লিয়ার কিনা। তাহলে দেখো এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন ধরি, ধরো এটা হচ্ছে 5 নিউটন, 4 নিউটন, 60 ডিগ্রি। এইটাতে তোমরা লব্ধি বের করার সময় আলফা ইকুয়াল টু কত ধরবা? আবার এটা 5 নিউটন, এটা 3 নিউটন। এইটাতে তোমরা লব্ধি বের করার সময় আলফা ইকুয়াল টু কত ধরবা বলো? 1 নম্বরের কোণ কত, 2 নম্বরের কোণ কত ধরবা? সবাই একটু অ্যান্সার করো দেখি ভাইয়া। আহ 60 ডিগ্রি 60 ডিগ্রি। আমি কেমনে বলছি রে, প্রশ্ন করছি 1 নম্বরের কোণ কত, 2 নম্বরের কোণ কত, সেভাবে উত্তর দাও যে 1 নম্বরেরটা কত, 2 নম্বরেরটা কত হবে। দুইটাই কি 60 ডিগ্রি নাকি একটা 60 ডিগ্রি আর একটা অন্য কিছু? আমি তো বুঝতেছি না, তোমরা 1 নাম্বার 2 নাম্বার এভাবে লিখে লিখে দাও। মাহিন করছো কি রে ভাই, তুমি যেটা কঠিন সেটা। আচ্ছা সবাই উত্তর দাও তারপরে বলতেছি। দ্রুত ভাই, না পারলে আবার চুপ করে বসে থাকি না, না পারলে বলবেন যে ভাই পারতেছি না, বলে দেন। ফার্স্ট 60 ডিগ্রি আর হচ্ছে সেকেন্ডটা 30 ডিগ্রি। ফার্স্ট 90 ডিগ্রি বাবলা, বুদ্ধুর আমেরা। ফার্স্টেরটা মানে তোমাদেরকে অফলাইনে যদি আমি পাইতাম ক্লাসের মধ্যে, প্রথমেরটা কেউ ভুল করে? হ্যাঁ, প্রথমেরটা তো সিম্পল রে ভাই, প্রথমেরটা কেউ ভুল করে? প্রথমেরটা তো 60 ডিগ্রি 60 ডিগ্রি, 90 ডিগ্রি কেমনে আনলা তোমরা, আমি কিছু বুঝলাম না। প্রথমেরটা কেমনে ভুল করলা তোমরা? দ্বিতীয়টা ভুল করা স্বাভাবিক, কারণ এখানে একটু ঝামেলা আছে, তাও ম্যাক্সিমাম সবাই পারছো। বাট প্রথমেরটা যে 90 ডিগ্রি বললা, কে কে 90 ডিগ্রি বলছো? বাবলা, তারপরে আর কে কে বলছো? মাহিন। ভাই প্রথমেরটা 90 ডিগ্রি কেমনে ভাই, একটু যুক্তি দাও দেখি আমাকে। প্রথমেরটা 90 ডিগ্রি তোমরা কেমনে বললা? এটা কোনো কথা হইলো? তোমরা একদম আশাহত করে ফেললা। দেখো আমাদের এই আলফাটা কি জানো? আলফাটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ভেক্টরের মধ্যবর্তী কোণ, ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এই প্রথম কেজে আসো, ভেক্টরটা এই দিকে যাচ্ছে, এই ভেক্টরটা এই দিকে যাচ্ছে, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়াই আছে, ঝামেলা নাই। এটার ক্ষেত্রে আমাদের 60 ডিগ্রি হবে। আবার এইখানে আসো যে ভাই এই ভেক্টরটা এই দিকে যাচ্ছে, এই ভেক্টরটা এই দিকে যাচ্ছে, তাহলে এইটা কি আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হইলো না? আমরা যদি এটাকে বর্ধিত করি, দেখো ধরো এটাকে বর্ধিত করলাম, এখন দেখো এই যে এই অঙ্কনটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে 120 কোথা থেকে, পুরাটাই হচ্ছে 180, তাহলে 180 থেকে 120 করলে 60,
তার মানে দুইটাই 60 হবে, এটাও 60, এটাও 60 ডিগ্রি। বুঝা গেছে? বুঝছেন? কোন দেখা মাত্রই আলফার মান, কোন দেখা মাত্রই আলফার মান, যে ভাই ওখানে 120 আছে 120 বসাই দিবে না। এই আলফাটা কোথায়? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এইটা কিন্তু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না। যদি আমরা বর্ধিতকরণ করি তাহলে দেখো এই দুইটা ভেক্টর, এইটা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে 180 থেকে 120 বাদ দিতে হবে, 60 ডিগ্রি। সো কারা কারা পারছো দুইটাই 160 ডিগ্রি? একটু যদি আমি বলি, তৃষা পারছো, ধন্যবাদ ভাইয়া। তারপরে হচ্ছে জয়ও ভুল করছো, পরেরটা 30 বসাই দিছো, বিয়োগ করতে ভুল করছো। মোটামুটি হচ্ছে খালি একজনই পারছো নাকি? হ্যাঁ, একজনই পারছো। বাট আমি খুবই আশাহত হয়েছি যারা এ নাম্বারটা অর্থাৎ 1 নাম্বারটা 90 বসাইছো। কেন ভাই 90? 90 কেমন যুক্তিতে বসাইলা? যদি এমনটা করতা যে ভাই আমরা 90 থেকে 60 বাদ দিছি তাহলে তো 30 হবে। ভুল করারও তো একটা মানে ইয়া আছে, তোমাদের ভুল করার সিস্টেমটাই আমি বুঝলাম না, এটা হইলো কিছু? দেখো প্রশ্ন আগে মনোযোগ দিয়ে পড়তে হবে, প্রশ্ন আগে মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝছেন সবাই? তো চলেন দেখো আমরা আলফা থিটা মানে কোণ দেওয়া মাত্রই যে ওইখানে বসা যাবে বিষয়টা এমন না। আগে দেখবো যে ওই দুইটা কোণ কি আসলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিনা। ওকে, আচ্ছা। তো চলো তাহলে আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, নেক্সটে দেখো, নেক্সটে আমাদের লব্ধির দিক নির্ণয়। এতক্ষণ তো শিখলাম আমরা কি লব্ধির মান, এখন লব্ধির দিক নির্ণয়। যদি তোমাকে বলে যে ভাই পি এর সাথে কোণ বের করো, অর্থাৎ এই যে আমাদের লব্ধির দিক কয়টা পাই আমরা, থিটা অফ পি, এটা যদি আমাদের পি ভেক্টর হয়, আর এতটুকু কি জানি থিটা অফ কিউ, তাহলে আমরা কি জানি এটা হচ্ছে কিউ ভেক্টর। ওকে, সো আমরা পি এর সাথে যদি কোণ বের করতে বলে, একটা টেকনিক মাথায় রাখবা, আমাদের কোণ নির্ণয় করার সময় লব্ধির যার সাথে কোণ সে আলাদা। কিওয়ার্ডটা কি ভাইয়া? যার সাথে কোণ সে আলাদা, যার সাথে কোণ সে আলাদা। যদি তোমাকে পি এর সাথে কোণ বের করতে বলে, দেখো যে পিটাকে আলাদা করে দিবা, তার মানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। আবার কিউ এর সাথে কোণ বের করতে বললে যে ভাই এই যে কিউটা আলাদা, tan ইনভার্স পি sin আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি cos আলফা। এভাবে তোমরা মনে রাখবা। তো চলো আমরা যদি পরবর্তীতে যাই, দেখো এখন যদি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা ওই যে sin 90 ডিগ্রির মান কত জানি 1, আর cos 90 ডিগ্রির মান 0। তার মানে দেখো আমাদের সূত্রটা ছোট হয়ে যাবে, উপরে থাকবে শুধুমাত্র পি, নিচে থাকবে কিউ। এখানে কার সাথে নির্ণয় করছি? পি এর সাথে কোণ নির্ণয় করছি। আবার দেখো কিউ এর সাথে কোণ নির্ণয় করলে আমরা থিটা অফ পি ডিভাইডেড বাই কিউ। এখন দেখো এই যে মাঝে মাঝে এগুলান প্রশ্ন আসে, অলরেডি ঢাবিতে আসছিল, যে প্রশ্নে যদি দুইটা বলের কথা বলা থাকে, দুইটা বলের কথা বলা থাকে, তাহলে মধ্যবর্তী কোণ কেমনে বের করবো আমরা? যে ভাইয়া আমাদের হচ্ছে cos ইনভার্স মাইনাস উপরে হবে ছোট বল, নিচে হবে বড় বল। ঠিক আছে, আমাদের সূত্রটা কি ভাইয়া? যে cos ইনভার্স মাইনাস উপরে হবে ছোট বল, নিচে হবে বড় বল, উপরে হবে ছোট বল, নিচে হবে বড় বল। ওকে, আবার যদি তোমাকে লব্ধি বের করতে বলে, তাহলে তুমি কি করবে? আর স্কয়ার ইকুয়াল টু বড় বল স্কয়ার মাইনাস ছোট বল স্কয়ার, আর স্কয়ার ইকুয়াল টু বড় বল স্কয়ার মাইনাস ছোট বল স্কয়ার। এগুলো প্রত্যেকটা দ্বারা আমরা ম্যাথ সমাধান করব। সো একটু সামনের দিকে যাই, দেখো আমরা প্রশ্ন সমাধানের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান, মধ্যবর্তী কোণ কত? এটা প্রশ্নের উত্তর করার জন্য সময় হচ্ছে 1 সেকেন্ড। জাস্ট প্রশ্নটা পড়বা, উত্তর দাগাই দিবা। একটু আগে আমরা শর্টকাট পড়ছি, সবাই একটু বলো এখন। একটু আগেই আমরা শর্টকাট পড়েছি, সবাই একটু বলেন এখন। একশো বিশ, 120। হ্যাঁ, আমরা শর্টকাট কি জানি ভাইয়া? আমাদের পি ইকুয়াল টু কিউ হলে, আবার যদি পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হয়, তাহলে আলফা ইকুয়াল টু 120। ডিরেক্ট মুখস্থ অ্যান্সার, আমাদের গ নাম্বারটা ডিরেক্ট মুখস্থ অ্যান্সার। ওকে, সো চলো নেক্সটে চলে যাব। দেখো কি বলছে, যে ভাইয়া কোনো একক বিন্দুতে একই সময় 10 নিউটন এবং 6 নিউটন এর ভেক্টর দুটি 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত? খুবই সহজ ভাই, আর ইকুয়াল টু বসাই দিবা, জাস্ট রুট ওভার 10 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 6 cos 60। তাহলে দেখো এখন ক্যালকুলেশন করো, দ্রুত ক্যালকুলেশন করেন, দ্রুত অ্যান্সার আনো, ক্যালকুলেশন করে দ্রুত অ্যান্সার আনো। কত হবে? ক্যালকুলেশন করে দ্রুত অ্যান্সার আনেন। দেখেন এখানে আলটিমেটলি কত আসতেছে ভাইয়া? 100 প্লাস 36, আর এখানে কত? 6 × 12
60 120 প্লাস 120 আবার cos 60 কি মান হাফ, তাহলে এখানে আসতেছে 60, তাহলে আমাদের আসতেছে 36, আমাদের হচ্ছে 96 রুট ওভার 196। তো রুট ওভার 196 কতকে স্কোয়ার করলে আমাদের 196 আসবে? 14কে। তার মানে আমাদের খ নাম্বারটা রাইট আনসার। বুঝা গেছে ভাইয়ারা? সবাই বলেন বুঝছি কিনা, সবাই বলেন বুঝছি কিনা, সবাই বলেন যে ভাইয়া বুঝলাম কিনা, সবাই বলেন যে ভাইয়া বুঝছি কিনা। এই তো সবাই পারছো, বি নাম্বার, ধন্যবাদ। নেক্সটে আসো, যে ভাইয়া দুইটি বলের লব্ধির মান দেওয়া আছে আমাকে 40 এবং দুইটার মধ্যে হচ্ছে ছোট বলের মান দেওয়া আছে এত, তাহলে আমাদের বড় বলের মান কত? একটু আগেই শিখেছি যে ভাইয়া বল থাকলে আর স্কোয়ার ইকুয়াল টু বড় বল স্কোয়ার মাইনাস ছোট বল স্কোয়ার। তাহলে আমাকে কিসের মান বের করতে বলছে? যে ভাই বড় বলের মান বের করতে বলছে। সো বড় বল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস ছোট বল স্কোয়ার, তো দেখো লব্ধির মান কত ভাইয়া? 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। তাহলে ম্যাজিক নাম্বার আমরা কি জানি? 3 4 3 4 3 4 5। তাহলে 4 আছে 3 আছে, তাহলে আমাদের হবে 5, বাট এখানে যেহেতু শূন্য ছিল সো একটা শূন্য বসাই দিবা। তো 50 নিউটন, গ নাম্বারটা রাইট আনসার। বুঝা গেছে? আমাদের কত হবে ভাইয়া? বড় বলটার মান 50, বড় বলটার মান 50। বুঝা গেছে? বুঝতে পারছি রে? বড় বলটার মান কত হবে? 50। ওকে, সো চলো নেক্সটে যাব। দেখো নেক্সটে কি বলছে যে ভাই 10 নিউটন 15 নিউটন দুটি বল আমাদের একটি কণার উপর প্রযুক্ত নিম্নের কোনো বলটির কণার উপর লব্ধি হইতে পারে না। ঠিক আছে, আমাদের লব্ধি হতে পারে না, তার মানে লব্ধির রেঞ্জ আমরা কি জানি? যে ভাই আর মিনিমাম লেস দ্যান ইকুয়ালস টু আর লেস দ্যান ইকুয়ালস টু আর ম্যাক্সিমাম। তাহলে দেখো আগে মিনিমাম ম্যাক্সিমাম বের করো। তাহলে মিনিমাম এর মান কত জানি? যে ভাই দুইটাকে বিয়োগ করতে হয়, তার মানে 5। ম্যাক্সিমামটা কত জানি? ভাই দুইটাকে যোগ করতে হয়, তার মানে আমাদের 25। তাহলে দেখো আমাদের 25 তো হইতে পারে, আবার 20ও হইতে পারে, 15। দেখো আমাদের কি ভাইয়া? এই যে 5 থেকে 5 এর সমান বা 5 এর থেকে বড় হবে এবং 25 এর সমান বা 25 এর থেকে ছোট হবে। 25 এর থেকে কখনো বড় হওয়া যাবে না, তার মানে এই যে ডি নাম্বারটা আমাদের রাইট আনসার। 25 এর থেকে বড় হয়ে গেছে 30, 25 এর থেকে বড় হয়ে গেছে ভাই 30, তার মানে 30 হবে না। লব্ধির সমান হইতে পারে, সর্বোচ্চ দৌড় লব্ধির সমান হইতে পারে, বাট লব্ধির থেকে কখনো ক্রস করবে না, লব্ধিকে কখনো ক্রস করবে না। চলো নেক্সটে, নদী নৌকা। দেখো নদী নৌকার ক্ষেত্রে দুইটা কনসেপ্ট আছে, সোজাসুজি পারাপার বা আড়াআড়ি পারাপার। ঠিক আছে, সো নৌকা যদি আমরা সোজাসুজি পারাপার দেই, আমরা দেখো চিত্রটা অঙ্কন করে নেই। ধরো এটা নদীর প্রস্থ হচ্ছে আমাদের ডি, এইখানে আমাদের আমি আছি, এইখানে আমার প্রান্তবিন্দু, আমার লক্ষ্য হচ্ছে ভাই সোজা পারাপার হবো। সোজাসুজি পারাপারের ক্ষেত্রে এটার অপর নাম হচ্ছে ন্যূনতম সময় পারাপার। একই জিনিস, সোজাসুজি পারাপার যদি বলা থাকে অথবা ন্যূনতম যদি পারাপার বলা থাকে একই জিনিস। সো আমার যদি স্রোত থাকে ভাই, এখানে তো অবশ্যই নদীর মধ্যে স্রোত থাকবে, তাই না? তো স্রোতের বেগ কি হয়? ইউ, স্রোতের বেগ ইউ। এখন যদি আমার টার্গেট থাকে ভাই আমি একদম সোজা অপর প্রান্তে পৌঁছাবো, তাহলে কি রওনা দিব এইভাবে, নাকি রওনা দিব একটু অ্যাঙ্গেলে? রওনা দিতে হবে আমাকে একটু অ্যাঙ্গেলে, তাহলে আমি লব্ধি বরাবর চলে যাব, আমরা হচ্ছে আর বরাবর চলে যাব। তাহলে খেয়াল রাখতে হবে যে ভাই আমার যদি স্রোত থাকে নদীতে, আমি যদি সোজাসুজি পারাপার হতে চাই, তাহলে আমাকে একটু অ্যাঙ্গেলে আমার ভি বেগে নৌকা চালাইতে হবে, তাহলে আমি একদম ঠিক বরাবর লব্ধি বরাবর চলে যাব। ঠিক আছে, একদম সোজাসুজি রওনা দিলে কখন কি হবে? তখন আমাদের এই আর অপর ঠিক অপর প্রান্তে পৌঁছাতে পারবো না, তখন আমাদের এই দিকে হয়ে যাবে। বিষয়টা বুঝা গেছে? তখন আর আমরা সোজাসুজি পারাপার হইতে পারবো না। সো প্রশ্নের যদি তোমাকে সোজাসুজি পারাপার বা ন্যূনতম সময়ে পারাপার কথাবার্তা বলে, তাহলে আমরা এই লব্ধি মানটা অর্থাৎ এই বেগের মানটা আমরা বের করতে পারবো। দেখো এখান থেকে আমরা একটা ত্রিভুজ বানিয়ে নিতে পারবো। দেখো এটা সবগুলোকে বর্ধিত করি, তাহলে এই বাহুটা আমরা সমান বলতে পারতেছি। তাহলে দেখো এটাকে আমরা আর বলতে পারতেছি ভাইয়া, আর এটাকে আমরা তাহলে ভি বলতে পারতেছি, আর এই পাশে তো আমাদের ইউ আছে, তাই না? তো এই সমকোণী ত্রিভুজটা দেখো, তাহলে আমরা কি করতে পারতেছি ভাই? এই যে অতিভুজ স্কয়ার, তার মানে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে দেখো আর ইকুয়াল টু রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তার মানে আমরা আমাদের হচ্ছে লব্ধি বেগটার মান বের করতে পারবো। এবং মধ্যবর্তী কোণ বের করার নিয়ম কি ভাইয়া? আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। ইউ মানে কি ভাই? ইউ মানে হচ্ছে স্রোত, ইউ মানে কি ভাইয়া? স্রোত। আর ভি মানে কি? আমাদের নৌকার বেগ, নৌকার বেগ আর স্রোতের বেগ। ওকে, তাহলে দেখো নদী পারাপারের হওয়ার সময় মাঝে মাঝে আমাদের কাছে বের করতে বলে, তাহলে আমরা কি জানি যে ভাই এস ইকুয়াল টু ভিটি, তাহলে আমাদের টি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ভি হবে। এখন তাহলে দেখো এসটা কি? এখানে সরণটা হচ্ছে কতটুকু সরণ হচ্ছে? নদীর প্রস্থ বরাবর,
তার মানে আমরা ডি ডিভাইডেড বাই আর জানবো। বেগটা কি ভাই? বেগটা হচ্ছে লব্ধি বেগ, অর্থাৎ আর এর মান বসাই দিব। আর আর কিভাবে বের করতে হয় একটু আগেই তো শিখলাম। তো সোজাসুজি পারাপারের ক্ষেত্রে বা ন্যূনতম সময় পারাপারের ক্ষেত্রে সূত্রগুলো সবার বুঝা গেছে? সবাই একটু বলো দেখি। সোজাসুজি পারাপার বা ন্যূনতম সময়ে পারাপারের ক্ষেত্রে আমরা সূত্র কি বুঝতে পারছি ভাই? সূত্রটা কি বুঝতে পারছি আমরা? একটু বলেন তো দেখি। সূত্র ক্লিয়ার? সূত্র ক্লিয়ার কিনা? সূত্র ক্লিয়ার কিনা একটু বলেন দেখি। যে ভাইয়া আমাদের সোজাসুজি পারাপার বা ন্যূনতম সময় পারাপারের ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো আছে বুঝলাম কিনা? ওকে, ঠিক আছে। তো চলেন এখন আড়াআড়ি পারাপারের ক্ষেত্রে, আড়াআড়ি পারাপার, যদি সোজাসুজি পারাপার ন্যূনতম সময় পারাপারের কন্ডিশন একরকম, আর আড়াআড়ি পারাপারের কন্ডিশন কিন্তু একরকম। পরীক্ষায় দুইটা থেকেই প্রশ্ন আসতে পারে। আড়াআড়ি মানে কি ভাইয়া? ধরো আমার এটা একটা নদী আছে, আমি কি করব? আড়াআড়ি ভাবেই রওনা দিব। ধরো এইখানে ভি বেগে রওনা দিচ্ছি, তাহলে পৌঁছাবো কিভাবে? এই যে আর বেগে পৌঁছাবো কি ভাই? আমাদের আর লব্ধি বেগে। তাহলে সোজাসুজি, তাহলে দেখো এখানে কোনো ত্রিভুজ অঙ্কন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, স্রোতের বেগ তো আমাদের এইখানে স্রোত যাচ্ছে। তাহলে আমাদের লব্ধি কেমন বের করবো? এই যে সিম্পল নিয়ম, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, এই যে আলফাটা। তারপরে দেখো সময়, সময় কেমন আমরা বের করবো? যে ভাইয়া ডি ডিভাইড বাই আর, এইখানে কিন্তু আরটা কি হবে? আমাদের নৌকার বেগের উপাংশ। ঠিক আছে, নৌকার বেগের উপাংশ, কারণ এখানে তো আলটিমেটলি আরটা আমরা ওই ত্রিভুজ থেকে বের করতে পারতেছি না। সো বেগের উপাংশ তার মানে আলটিমেটলি আমাদের হচ্ছে ভি সাইন আলফা, ভি সাইন আলফা। সো এই সূত্রগুলো একটু খেয়াল রাখবা যে ভাই আড়াআড়ি পারাপারের ক্ষেত্রে কি কন্ডিশন, সোজাসুজি বা ন্যূনতম সময় পারাপারের ক্ষেত্রে কি কন্ডিশন। ওকে, সো চলো নেক্সটে যাব আমরা। নেক্সট হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ। ঠিক আছে, লম্ব বিক্ষেপ দেখো আমাদের শর্টকাট কি ভাইয়া? শর্টকাট হচ্ছে যার লম্ব বিক্ষেপ বলবে সে নিজেই cos থিটা, যার লম্ব বিক্ষেপ বলবে তার নিজেই cos থিটা। তাহলে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, তাহলে কার লম্ব বিক্ষেপ? বি এর লম্ব বিক্ষেপ, তার মানে সে নিজেই cos থিটা, বি cos থিটা। আবার দেখেন এই যে এই জিনিসটা আমরা কই থেকে পাইলাম একটু খেয়াল করেন, যে ভাই এ ডট বি ইকুয়াল টু কি জানি? এ ভেক্টরের মান বি ভেক্টরের মান cos থিটা। তাহলে দেখো আমাদের বি cos থিটা, আমাদের বি cos থিটাকে আমরা কি লিখতে পারি? যে ভাইয়া বি cos থিটাকে আমরা লিখতে পারি a ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। সো এইখান থেকে আসছে a ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। ওকে, আবার দেখেন বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ সে নিজেই cos থিটা, তাহলে a cos থিটা। তাহলে আমরা ওই যে আবার ওইখান থেকে a cos থিটা আনলে আমরা কি পাবো? যে ভাই a ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। বুঝতে পারছি রে? এটা লম্ব বিক্ষেপ দেখো খুবই সহজ, জাস্ট মনে রাখবো যারও বিক্ষেপ চাবে সে নিজেই cos থিটা। এখন তাহলে কথা হচ্ছে যে ভাই এখানে তো দুইটা করে সূত্র পাইলাম, এটাও সূত্র পাইলাম আবার এটাও সূত্র পাইলাম, কখন কোনটা হবে? প্রশ্নে যদি থিটার মান দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্র, আর থিটার মান না দেওয়া থাকলে যদি ভেক্টরের মান দেওয়া থাকে তাহলে এই সূত্র। খুবই সিম্পল একটা বিষয়। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি কিনা বলেন দেখি, আমরা ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে চলে যাব, চলেন। নেক্সটে দেখেন উপাংশ বা অংশক, উপাংশ বা অংশক, উপাংশ বা অংশক। ঠিক আছে, উপাংশ বা অংশক বের করার নিয়ম আরো সোজা, সেটা হচ্ছে দেখো উপাংশ বা অংশক, উপাংশ বের করার নিয়ম হচ্ছে লম্ব বিক্ষেপ, লম্ব ও বিক্ষেপ ইনটু জে বরাবর তার একক ভেক্টর। ঠিক আছে, জে বরাবর তার একক ভেক্টর। দেখেন আমাদের এ বরাবর বি এর উপাংশ, বি এর উপাংশ কি জিনিস ভাই? বি এর উপাংশ, বি এর আগে তুমি আসো, আমরা একটু আগে শিখলাম বি এর লম্ব বিক্ষেপ, আমি কি সূত্র শিখলাম? লম্ব বিক্ষেপ আর একক ভেক্টর। বি এর লম্ব বিক্ষেপ যদি আমরা করি তাহলে বি cos থিটা, আবার বি cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? যে ভাই এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। ঠিক আছে, দেখো লম্ব বিক্ষেপ গেল, এখন যে বরাবর থাকবে তার একক ভেক্টর, তার মানে ইটা অফ এ, ইটা অফ এ। এখন ইটা অফ এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ভাই? যে ভাইয়া এ ভেক্টরের ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। ওকে, তাহলে দেখো এখানে আমরা সেম কাজটাই করছি, তাহলে আমাদের এখানে যদি মান বসাই দেই এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, তাহলে দেখো নিচে আমাদের এ স্কোয়ার হয়ে যাচ্ছে আর এখানে একটা এ ভেক্টরটা থেকে যাচ্ছে। তার মানে এই সূত্রটা কিভাবে স্থাপন করলাম বুঝতে পারছো সবাই? সবাই একটু বলো ক্লিয়ার কিনা? ঠিক একই ভাবে তাহলে বি বরাবর এ এর, তাহলে আমরা এ এর আগে কি বল করব? লম্ব বিক্ষেপ ইনটু বি ভেক্টরের একক ভেক্টর বসাই দিব, তারপরে ক্যালকুলেশন করলে নিচে বি স্কোয়ার চলে আসবে, এখানে একটা বি ভেক্টর থেকে যাবে। সবাই বুঝতে পারছি রে? একটু বলো অংশকটা বুঝতে পারলাম কিনা, অংশক বা উপাংশ বুঝতে পারছি কিনা, অংশক বা উপাংশ বুঝতে পারছি কিনা? খুবই সোজা, যদি তোমার লম্ব বিক্ষেপ মনে থাকে তুমি অংশক ইজিলি বের করতে পারবা বা উপাংশ ইজিলি বের করতে পারবা। আর লম্ব বিক্ষেপ আমরা বের করার টেকনিক কি শিখলাম? জারো বিক্ষেপ, বা জারো বিক্ষেপ চাবে সে নিজেই cos থিটা,
আবার ওইখান থেকে a ডট b ইকুয়াল টু ab cos থিটা, ওইখান থেকে আরেকটা সূত্র স্থাপন করতে পারবো। ওকে, আচ্ছা, সো চলো নেক্সটে যাবো আমরা। দেখেন তো নেক্সটে কি বলছে। নেক্সটে হচ্ছে নাইস টু নো। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে কষ্ট করে মুখস্থ রাখতে পারলে এগুলো হুবহু পরীক্ষায় আসে, একটু কষ্ট করে মুখস্থ রাখবো। দেখো a ইকুয়াল টু মাইনাস বি হলে a ক্রস b ইকুয়াল টু 0। কারণ কি, এই থিটার মানটা পরীক্ষায় আসে 180 ডিগ্রি, মনে রাখবেন, মাইনাস থাকলে 180 ডিগ্রি। আবার a প্লাস বি মড ইকুয়াল টু a মাইনাস বি মড, এটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, এগুলো ডিরেক্ট আসে। আবার a ডট b ইকুয়াল টু a ক্রস b মড, এটা কি ভাইয়া, 45 ডিগ্রি। আবার a ডট b মডুলাস স্কোয়ার প্লাস a ক্রস b ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, প্রত্যেকটাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একবার করে আসছিল। ওকে, সো পারলে এই কোণগুলান একটু কষ্ট করে মুখস্থ করে রাখবেন। পারলে কোনগুলান কি করবেন ভাইয়া, একটু কষ্ট করে মুখস্থ করে রাখবেন। সো চলেন নেক্সটে যাবো আমরা। নেক্সটে দেখেন, দেখেন এই যে হাজি জানাসা অলরেডি আসছিল, এই উত্তর দাও দেখি কি হবে। উত্তর দাও, উত্তর দাও। এ ইকুয়াল, দেখো এখানে কোন চাই না, কিন্তু এখানে একটু কাজ করতে হবে। সবাই একটু উত্তর দাও যে ভাইয়া এখানে কি বলছে, যে a ইকুয়াল টু মাইনাস বি হলে a ডট বি ইকুয়াল টু কত, a ইকুয়াল টু মাইনাস বি, a ইকুয়াল টু মাইনাস বি। ওকে, তাহলে দেখেন আমাদের a ডট বি ইকুয়াল টু আমরা কত জানি, এ বি cos থিটা। ঠিক আছে, এখন তোমাকে দেওয়া আছে এর মান কত ভাই, মাইনাস বি, তাহলে এখানে এর মান মাইনাস বি বসাই দাও। তাহলে মাইনাস বি ইন্টু বি কস কত ডিগ্রি ভাই, মাইনাস বি, এত থিটার মান কত এখানে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তো দেখেন এখন আমরা cos 180 ডিগ্রি মান -1 জানি, তাই না, cos 180 ডিগ্রি মান -1, তাহলে দেখেন এখানে আসতেছে কত, মাইনাস বি স্কোয়ার ইন্টু -1, তাহলে শুধুমাত্র বি স্কোয়ার। কোথায় বি স্কোয়ার, গ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। বুঝা গেছে রে, বুঝতে পারছি, বুঝতে পারছি কিনা বলো। শূন্য বলে, হাই হাই শূন্য বলে, বুদ্ধুরামেরা, এখানে কি সাইন আছে যে সাইন 180 ডিগ্রি মান শূন্য করছে, কি যে হইলো কিছু। দেখো এখানে জাস্ট মান বসাই দিবা, এর মানটা বসাই দিবা মাইনাস বি, আর থিটার মান বসাই দিলে তো সিম্পল ক্যালকুলেশন করলেই হয়ে যায়। আর বসাইছে শূন্য, এই সিম্পল জিনিস, দেখো সহজ জিনিস যদি তুমি ভুল করো ভাই, তাহলে চান্স পাওয়া অনেক অংশেই পসিবিলিটিস কমে যাবে। ওকে, আচ্ছা চলো নেক্সটে। নেক্সট দেখো তো এ ডট বি, দেখো এটা জগন্নাথে আসছিল, এ ডট বি মড ইকুয়াল টু এ ক্রস বি মড, এ বি মধ্যবর্তী কোণ, একটু আগেই নোট করাই দিছি, না পারলে খবর আছে, সবাই দ্রুত বলো 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 বলো, এটার মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের গ নাম্বারটা, π/4, একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, নেক্সটে আসো, যে ভাই একই জিনিস আসছে কেন, মাইনাস বি স্কোয়ার, কিরে এইখানে, ও সরি একই না, এখানে হচ্ছে এ ক্রস বি আছে। তাহলে দেখো এইটাও, এইটা কি, আমরা এটা ডিরেকশন, এটা দেখো এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা, তাহলে থিটা 180 ডিগ্রি মান কত ভাই, শূন্য, আর কিছু দেখার দরকার নাই, এইটা হবে শূন্য, গ নাম্বারটা। সো দেখছো একবার ক্রস দিয়েও আসছিল, একবার ডট দিয়েও আসছিল, একবার ক্রস দিয়েও আসছিল, একবার ডট দিয়েও আসছিল। সো খেয়াল রাখতে হবে। এই তো এইটা সবাই পারছো যে ভাই শূন্য শূন্য। চলো নেক্সটে, নেক্সটে হচ্ছে এই যে দেখেন কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, এটা অনেক লেস ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে না, তবুও আমরা পড়বো। দেখো গ্রেডিয়েন্টটা কি ভাইয়া, গ্রেডিয়েন্টে একটা ভেক্টর রাশি, আমাদের ডাইভারজেন্স স্কেলার রাশি, কার্ল কি ভাইয়া, কার্ল একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। কি রে, এটা হচ্ছে কার্ল, ঠিক আছে, এখানে মিসিং হয়ে গেছে কেন, কার্ল, আর এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ওকে, সো কোনটা ভেক্টর কোনটা স্কেলার, এটা একটু খেয়াল রাখতে হবে। আবার দেখেন গ্রেডিয়েন্টটা, গ্রেডিয়েন্টের আলটিমেটলি আর কি কি লাগবে, গ্রেডিয়েন্ট থেকে আর তেমন একটা প্রশ্ন আসে না, ডাইভারজেন্স থেকে প্রশ্ন আসে। দেখেন ডাইভারজেন্স একটু দাগাই দেই, দেখেন ডাইভারজেন্স যদি শূন্য হয়, ডাইভারজেন্স যদি শূন্য হয়, ডাইভারজেন্স, ওমা এইখানে তো কাল না রে, এটা তো ডাইভারজেন্সই ছিল, এইটা হচ্ছে কাল। দেখেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে ভাই না 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 না, ঠিকই তো আছে, এইটাও তো কার্লেই ছিল। সো আমাদের দেখো এখান থেকে একটু দেখাই দিই, দেখো
এই যে এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ যে ভাইয়া সলিনয়েডাল যদি আমাদের কি হয়, এটা ভি, আমাদের হচ্ছে আচ্ছা ডট গুণফল শূন্য হলে আমাদের সলিনয়েডাল নাকি ক্রস গুণফল? আচ্ছা দাঁড়াও দেখি একটু চেক দিয়ে নেই। ডাইভারজেন্স ডট গুণন, হ্যাঁ ডাইভারজেন্স ডট গুণন সেটা তো ঠিক আছে, বাট এটা তো ভুল করছে মনে হয়। হ্যাঁ এটা ভুল করছে, এটা আমাদের ক্রস গুণফল দিছে কেন, এটাই তো সন্দেহ লাগতেছে এই জন্য যে ভাই ন্যাবলা, এটাকে ন্যাবলা বলা হয়, ঠিক আছে, ন্যাবলা ইন্টু ভি শূন্য হলে আমাদের কি হবে, সলিনয়েডাল। ডট গুণফল শূন্য হলে সলিনয়েডাল, ওকে, ডট গুণফল শূন্য হলে সলিনয়েডাল, সেটা একটু খেয়াল রাখবা। আর কাল মানেই তো ক্রস গুণফল। আবার দেখেন ক্রস গুণফলের বেলায় ক্রস গুণফল আমাদের হচ্ছে কাল শূন্য হলে ভেক্টরটি, দেখেন কাল যদি শূন্য হয় অর্থাৎ ক্রস গুণফল শূন্য হলে অঘূর্ণনশীল, আবার আলটিমেটলি সংরক্ষণশীল, ঠিক আছে, এটা মনে রাখবেন যে কখন অঘূর্ণনশীল, কখন ঘূর্ণনশীল, আবার কখন সংরক্ষণশীল, কখন অসংরক্ষণশীল, আবার কখন সলিনয়েডাল। এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না, আসলে এগুলা থেকেই আসে, বুঝতে পারছি রে? সো এই জিনিসগুলো একটু দেখে রাখবা, এই জিনিসগুলো ভাইয়া একটু দেখে রাখবা। তারপরে দেখো আলটিমেটলি আমরা এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে সেটা একটু যদি দেখি। দেখো ডাইভারজেন্স থেকে এমনি প্রশ্ন আসে যে ভাই অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু 3xi প্লাস 3yj প্লাস 4zk হলে আমাদের আলটিমেটলি কি ডাইভারজেন্স কত হবে। তো ডাইভারজেন্স আমরা কি জানি যে ভাই আমাদের ন্যাবলা ভি করতে হবে, ডাইভারজেন্স মানে ডট গুণন। তাহলে দেখেন আমাদের এখানে আর দেওয়া আছে, সো আর বসাই দাও। ন্যাবলার মান কত, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে ইন্টু অবস্থায় কি আছে যে ভাই 3xi প্লাস 2yj প্লাস 4z কে। সো এখন গুণ করে দাও এটার সাথে এটা, তাহলে দেখো আমরা x এর সাপেক্ষে 3x কে করলে কত হয় ভাইয়া, শুধুমাত্র 3, আবার y এর সাপেক্ষে 2y কে করলে কত হয় 2, আবার z এর সাপেক্ষে আমরা যদি 4z কে করি তাহলে 4 আসতেছে, তাহলে আমাদের 6 7 8 9 অ্যান্সার হবে 9, অ্যান্সার হবে 9। দেখেন এই যে 9xy, ঘ নাম্বারটা কিন্তু না ভাইয়া, ঘ নাম্বারটা কিন্তু না, আমাদের জাস্ট ক নাম্বারটা রাইট অ্যান্সার 9, বুঝা গেছে? ক নাম্বারটা, এই তো বাবলা, রকি, তৃষা ধন্যবাদ, মাহিন আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ওকে নেক্সটে আসো, চলো নেক্সটে কি বলছে ভাইয়া একটু যদি খেয়াল করি আমরা। দেখো সাস্টে আসছিল, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমাদের আবার আসতে পারে যে যদি এ ভেক্টরের ক্ষেত্রে আমাদের ক্ষেত্র হয় এবং এ ভেক্টরের একক যদি মিটার ইনভার্স 2 হয় তবে ডাইভারজেন্স বের করতে বলছে ভি ডট ভি ক্রস এ এর মাত্রা কত, ঠিক আছে, এর মাত্রা কত সবাই একটু বলেন দেখি। সবাই একটু চেষ্টা করেন দেখি এটা পারেন কিনা। দেখো এটা একটা শর্টকাট শিখাই দিই, এটা একটা শর্টকাট শিখাই দিই, এটা একটা শর্টকাট। আচ্ছা এখানে ভি না রে, এটা হচ্ছে ন্যাবলা হবে, ন্যাবলা, এটাও হবে ন্যাবলা, ঠিক আছে, এটা একটা শর্টকাট শিখিয়ে দিই। দেখো তোমার যদি এরকম প্রশ্ন আসে যে ভেক্টর মানে অপারেটর যেটা থাকবে অপারেটর যতবার থাকবে, অপারেটর অর্থাৎ ন্যাবলাটা অপারেটর যতবার থাকবে ততবার ডিফারেন্সিয়েট করব, ওকে। সেখানে কয়বার আছে ভাই, একবার দুইবার, সো এই জিনিসটাকে আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো আসো যে ভাই এখানে দুইবার ডিফারেন্সিয়েট করলে -2m মাইনাস কত আসবে, একবার ডিফারেন্সিয়েট করলে আমাদের -3, আবার দুইবার ডিফারেন্সিয়েট করলে আমাদের মাইনাসে প্লাস, 3 দুগুণ 6 m ইনভার্স 4, ঠিক আছে। এখন আরেকটা কাহিনী হচ্ছে এই যে সহগগুলাকে নেওয়ার দরকার নাই, আমাদের জাস্ট এটাই হবে রাইট অ্যান্সার, m ইনভার্স 4 কোথায় আছে, ক নাম্বারটা। বুঝতে পারছো রে প্রসেসটা, বুঝতে পারছি ভাইয়া প্রসেসটা, যে ভাইয়া জয়বার অপারেটর থাকবে তয়বার আমরা কি ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে, বাট আমরা কোনো সহগ নিব না,
সহগটা বাদ দিয়ে জাস্ট খালি এম এর পাওয়ারটা নিব, এটাই অ্যান্সার। সবার ক্লিয়ার ভাইয়া? একটু বলেন তো দেখি, সবার ক্লিয়ার কিনা? বুঝছেন বুঝছেন সবাই? একটু বলো ভাইয়েরা যে সবার ক্লিয়ার কিনা, একটু বলেন যে ভাইয়া বুঝলাম কিনা। ওকে, বুঝছি, ধন্যবাদ। সো জয়টা বার অপারেটর থাকবে রিপিট, তো এবার ডিফারেন্সিয়েট করবো, বাট কোনো সহগ নিব না। তারপর এখানে লিখেই দেই, বাট অ্যান্সারে সহগ নিব না, সহগ নিব না। ওকে, সো ওকে, আলহামদুলিল্লাহ আমাদের ভেক্টর অধ্যায়টা শেষ। ঠিক আছে, আমরা 2টা পর্বের মাধ্যমে ভেক্টরটা সুন্দর মতো শেষ করে দিয়েছি। সো কিছুক্ষণের মধ্যে দাগানো স্লাইডটা আপলোড করে দিব তোমাদের গুগল ড্রাইভে। তো সবাই সুন্দর হতে বাসায় এখন রিভিশন দিয়ে প্র্যাকটিস করো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।